আজকে শুনুন স্যাংচুয়ারি গল্পটির শেষাংশ, লেখিকা অ্যাগাথা ক্রিস্টি। গল্পটি শুনুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আমরা ওই সুন্দর স্বভাবের বৃদ্ধা ভদ্রমহিলা মিস জেন মার্পল সম্পর্কে দু চার কথা শুনে নিই। এই মুহূর্তে তিনি তার মেট্রোপলিসে বসে ছুটির দিনগুলি উপভোগ করছিলেন। দেখতে দেখতে 15টি দিন কেটে গেছে। আহা, ভাইপোর কেন এই স্টুডিও টাইপের ফ্ল্যাটটিতে থাকতে বেশ ভালোই লাগে। এখানে সামরিক জীবনের সমস্ত উন্মাদনা জমা হয়েছে, জীবনটা এখানে বেশ ভালোভাবেই কেটে যায়। উনি বললেন, প্রিয়তম রেমন, আমার ভাইপো আর জোয়ান আমেরিকাতে গেছে দিন 15-র জন্য। তারা বলেছে আমি যেন এখানে এসে ফ্ল্যাটে দিন কাটাই। ডিয়ার বাঞ্চ, দেখো তোমার চোখে মুখে এমন অস্বস্তির ছাপ পড়েছে কেন? তুমি কি কোনো ব্যাপার নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করছো? বাঞ্চকে আমরা কি বলবো? বাঞ্চ মিস মার্পলের অতি প্রিয়, দুজনের মধ্যে দীর্ঘকালীন সম্পর্ক। ওই বৃদ্ধা ভদ্রমহিলা দু চোখের তালার স্নেহের চাহনি হেনে সে বাঞ্চকে ভালোভাবে দেখলেন, বোঝা যাচ্ছে বাঞ্চের চোখে মুখে যেন আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার মাথায় বসানো ফেল ঠাট্টা উদয় সে কথাই বলছে। এবার বাঞ্চ কি তার গল্প কথা শোনাবেন? বাঞ্চের কণ্ঠস্বর পরিষ্কার। তিনি শান্তভাবে বললেন, কিছু কথা। মিস মার্পল সেই কথা শুনে মাথা নাড়লেন। বাঞ্চের গল্প বলা শেষ হয়ে গেল কি? মিস মার্পল বারবার বলার চেষ্টা করলেন, ঠিক আছে, আমি দেখছি, তুমি এত চিন্তা করো না। বাঞ্চ বললেন, এই জন্যই তো আমি তোমার সঙ্গে দেখা করতে উদ্গ্রীব হয়ে উঠেছিলাম। তুমি কি সব ব্যাপারটা বুঝতে পেরেছো? তুমি তো খুব চালাক, তাই না? তুমি কি আমার থেকে কম চালাক? এবার বোধহয় ঠাট্টা তামাশার পালা শুরু হয়ে গেল। না না, আমি বোধহয় জুলিয়ানকেও চালাকিতে হারাতে পারবো না। হ্যাঁ, জুলিয়ান সম্পর্কে আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। তার মধ্যে এমন একটা সুন্দর বৌদ্ধিক ছাপ আছে যাকে আমি প্রশংসা না করে পারি না। মিস মার্পলের এই সহজ সরল স্বীকারোক্তিতে মন ভরে গেল বাঞ্চের। স্বামীর প্রশংসা শুনলে কোন স্ত্রী না খুশি হয়? তাহলে বাঞ্চ বলে উঠলেন, জুলিয়ানের মধ্যে যে বুদ্ধির ছাপ আছে সেখান থেকে বিচার করলে আমি তো 1 নম্বর নির্বোধ, তাই নয় কি? বাঞ্চ, তোমার মধ্যে একটা সাধারণ বোধ বুদ্ধি আছে। তোমার বুদ্ধির চাতুর্য মাঝে মধ্যে আমাকেও মোহিত করে দেয়। এ কথা বলে আমাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করো না, এটা ভালো হবে না বলছি। আমি জুলিয়ানকে সব কথা জিজ্ঞাসা করতে পারতাম, কিন্তু সে তার উপর চাপানো কাজের দায়িত্ব নিয়ে এত ব্যস্ত থাকে যে আমার কথা মন দিয়ে শুনতো না। তাই শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে তোমার কাছে এসেছি। বাঞ্চ বললেন, না না, একটা ব্যাপার আমি কিছুতে বুঝতে পারছি না। এত জায়গা থাকতে ওই ভদ্রলোক এখানে কেন এলেন? তিনি কি ওই স্যাংচুয়ারি বা গোপন কুঠুরি সম্পর্কে সব কথা জানতেন? জুলিয়ান যেভাবে ব্যাখ্যা করছে সেটা আমি তো একেবারে অবাক হয়ে গেছি। তার মানে ভদ্রলোক পড়াশোনা করা মানুষ, যথেষ্ট শিক্ষা দীক্ষার অহংকার আছে তার, অথচ তিনি জীবন সম্পর্কে এতখানি বীতশ্রদ্ধ হয়ে উঠলেন কেমন করে? যদি উনি সত্যি সত্যি নিজেই নিজেকে গুলি করে থাকেন, তাহলে তিনি তো এখানে বেশিক্ষণ আগে আসেননি। মৃত্যুর আগে উনি স্যাংচুয়ারি শব্দের উচ্চারণ করেছেন, সেটা আমার কানে ঢুকে গেছে। স্যাংচুয়ারি বলতে কী বোঝায়? স্যাংচুয়ারি বলতে বোঝায় চার্চের এমন এক গোপন প্রকোষ্ঠ, যেখানে পৌঁছে গেলে তুমি বাইরে আক্রমণ থেকে নিজেকে নিরাপদে রাখতে পারবে। কোনো কিছুই তোমাকে আর স্পর্শ করতে পারবে না। এমনকি একসময় আইনের লম্বা হাতও স্যাংচুয়ারিতে গিয়ে অপরাধীকে গ্রেপ্তার করতে পারতো না। তাহলে ভেবে দেখো, এই চার্চের গঠন সম্পর্কে ওই ভদ্রলোক কী নিখুঁত ধারণা ছিল। তাহলে উনি কী করে বুঝতে পারলেন সেখানে একটি গোপন কিঠুরি আছে? এই কথাগুলি শেষ করে মিস মার্পলের দিকে সস্প্রশ্ন দৃষ্টিতে তাকালেন বাঞ্চ। মাথা নাড়লেন বাঞ্চ। বলে চললেন, এক্লেসদের মনে হলো এই ব্যাপারটা সম্পর্কে তার খুব একটা আগ্রহী নন। হয়তো কোনো কারণে একটা অদ্ভুত উদাসীনতা ওদের ব্যক্তিসত্তাকে গ্রাস করেছে। তারা ওই ব্যাপার নিয়ে খুব বেশি কথা বলতে চাইলেন না। এবার আমি ঘড়িটার কথা বলি। মৃত মানুষটির ঘড়ি, যেখানে W আর F এই শব্দ দুটি বসানো ছিল। পেছন থেকে কিন্তু ঘড়িটি খোলবার পর আমি দেখেছি খুব ছোট ছোট কয়েকটি অক্ষর লেখা আছে, ওয়াল্টারকে দেওয়া হয়েছে, বাবার উপহার, একটি তারিখ চোখে পড়েছে। কিন্তু এক্লেস তো কখনো ওই মানুষটিকে ওয়াল্টার নামে ডাকেননি। তারা বারবার উইলিয়াম অথবা বিল এই নামে ডাকছিলেন। তাহলে ওয়াল্টারকে? এই ব্যাপারটা মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। মিস মার্পলকে মনে হলো তিনি বাঞ্চের কথা শুনতে বেশি মাত্রা আগ্রহী হয়ে উঠেছেন। আসলে যারা মিস মার্পলকে চেনেন তারা জানেন তিনি এখন গভীর চিন্তার জগতে পৌঁছে গিয়েছেন। বাঞ্চ গড়গড়িয়ে বলতে থাকেন, আমরা সবসময় একজন মানুষকে ধর্মদত্ত নামে ডেকে থাকি না। আশা করি তুমি আমার কথা আসল অর্থ বুঝতে পেরেছ। হয়তো ওই ভদ্রলোককে উইলিয়াম নামেই ডাকা হতো, অথবা বগরি বা ক্যারস নামেও দেখা হতে পারে। কিন্তু তুমি যদি কারোর বোন হও, তাহলে তুমি কি তার আসল নামটা জানবে না? উইলিয়াম অথবা বিলকে ওয়াল্টার নামে ডাকা যেতে পারে কি? আমার কেবলই মনে হচ্ছে। মিস মার্পলের মাথা আকাশে বিদ্যুৎ চমক। তিনি চকিতে বলেছেন, তার মানে তুমি অনুমান করছো ভদ্রমানের সত্যি সত্যি ওই মৃত মানুষটির বোন নন, তাই তো? এই ব্যাপারে আমি ঠিক স্থির সিদ্ধান্তে আসতে পারছি না, কিন্তু ওনার ভাব দেখে আমার কেবলই মনে হচ্ছে উনি ওনার ব্যক্তিত্বের মধ্যে একটা আরোপিত সত্তা আনবার চেষ্টা করেছিলেন। শুধু ওনাকে বলবো কেন, ওনার স্বামীকেও আমি একইভাবে দোষী সাব্যস্ত করতে পারি। আমার কেবলই মনে হচ্ছে ওরা ভিকারে যে এসেছিলেন কোনো জিনিসপত্র সংগ্রহ করতে, জানতে মৃত্যুর আগে ভদ্রলোকের মুখ থেকে কোনো শব্দ উচ্চারিত হয়েছে কিনা। তারা এই ব্যাপারে বারবার প্রশ্ন করেছেন। আমি যখন শেষ পর্যন্ত বললাম উনি মৃত্যুর আগে কোনো কথা বলতে পারেনি, তখন ওনাদের মুখমণ্ডলে এক অদ্ভুত প্রশান্তির ভাব ফুটে উঠল। প্রশান্তি বলে ভুল হবে, মনে হলো উদ্বিগ্ন অবস্থা থেকে ওনারা মুক্তি পেয়েছেন। ব্যাপারটা আমার চোখ এড়ায়নি।
বার্ন তার বক্তব্য শেষ করলেন। আমার স্থির সিদ্ধান্ত, এক্লেসিয়া ওই ভদ্রলোককে গুলি করে হত্যা করেছেন। মিস মার্পল বলে উঠলেন, সে কি? তুমি বলছো এটা আত্মহত্যার ঘটনা নয়, এটা হলো ঠান্ডা মাথায় খুন? বার্ন বললেন, হ্যাঁ, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তাই তো ডার্লিং, আমি তোমার কাছে এসেছি। তোমার বুদ্ধিমত্তার প্রতি আমার অগাধ আস্থা। তুমি এর আগে এক জায়গায় বসে কত রহস্যের জবনিকা উত্তোলন করেছো। প্লিজ তুমি এই ব্যাপারটা তদন্তভার গ্রহণ করো, নাহলে আমার আর অনুশোচনার অন্ত থাকবে না। বাঞ্চ আবার বলতে থাকলেন, ওই ভদ্রলোক মৃত্যুর আগে প্লিজ এই শব্দটা বলতে পেরেছিলেন। আমার বেশ মনে হচ্ছে উনি বোধহয় আরও কিছু কথা বলতে চেয়েছিলেন, কিন্তু ভগবান ওনার এই শেষ আশা পূর্ণ করেননি। সেই কথাগুলো জানতে পারলে আজ আমাকে তোমার কাছে ছুটে আসতে হতো না। এই সমস্ত ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে। তুমি না থাকলে ওই সমস্যার সমাধান আর কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। পুলিশের উপর আমার খুব একটা আস্থা নেই। ওরা সাধারণত মাথা মোটা স্বভাবের হয়ে থাকে। অবশ্য এর জন্য আমি ওদের খুব দোষ দিতে পারছি না। ওদেরকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে তদন্ত চালাতে হয়। বলতে পারো ওদের হাত পা একেবারে বাঁধা। বাঞ্চ বলতে থাকেন, ওই ভদ্রলোক মৃত্যুর আগে ঠিক কি শব্দটা উচ্চারণ করেছিলেন, কিন্তু এরপর তিনি কি বলতে চেয়েছেন সেটা আমার পক্ষে জানা আর সম্ভব হলো না। যদি ঈশ্বর ওনাকে আর কয়েক মুহূর্ত বেঁচে থাকার ছাড়পত্র দিতেন, আমি সুনিশ্চিত তাহলে খুনির নামটা উনি উচ্চারণ করতেন। এই ব্যাপারটা আমাকে খুবই অনুশোচনার মধ্যে রেখেছে। মিস মার্পল চুপ করে ভাবনার জগতে পৌঁছে গেলেন। তারপর তিনি বাঞ্চের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেন, আচ্ছা, ওই ভদ্রলোক শেষ অবধি তোমার চার্চে এলেন কেন? সেই ব্যাপারটা তো আমার কাছে এখনও পরিষ্কার হচ্ছে না। বাঞ্চ বললেন, এই ব্যাপারটা নিয়ে আমি তোমার সঙ্গে একমত পোষণ করছি। তুমি যদি স্যাংচুয়ারি শব্দটা বেশি জোর দাও, তাহলে উনি যে কোনো একটি চার্চের মধ্যে ঢুকতে পারতেন। মোটামুটি সব চার্চে এমন একটি গোপন প্রকোষ্ঠ থাকে। তিনি কেন বাস ধরে অত দূরের একটা জায়গাতে যাবেন যে বাসটা সারাদিনের মধ্যে মাত্র 4 বার আমাদের এই শহরতলিতে আসে? তারপর তিনি কেন এমন একটা নির্জন জায়গা বেছে নেবেন? না, রহস্যের জট ক্রমশই জটিল হয়ে উঠছে আমার কাছে। মিস মার্পল মন্তব্য করলেন, তিনি নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিয়ে ওই চার্চে এসেছিলেন। আমার মনে হয় উনি বোধহয় কারোর সঙ্গে দেখা করতে এসেছিলেন। আসলে চিপিং লেক হর্নটা তো খুব বড় জায়গা নয়। বাঞ্চ সেখানে সকলের সাথে পরিচিত। দেখো তো তিনি কার সাথে দেখা করতে এসেছিলেন বলে তোমার মনে হয়? এই ব্যাপারটা নিয়ে এতক্ষণ এইভাবে ভাবতে পারেননি বাঞ্চ। মনে মনে আরও একবার মিস মার্পলে অগাধ বুদ্ধির তারিফ করলেন তিনি এই ছোট্ট শহরতলির বাসিন্দাদের মুখচ্ছবিগুলো ভাববার চেষ্টা করেন। তারপর মাথা নেড়ে বলেন, না, আমি তো কাউকে সম্ভাব্য মানুষ হিসেবে চিহ্নিত করতে পারছি না। ছোট্ট বলতে এমন কি আছেন যার সাথে এই ভদ্রলোকের জরুরি দরকার ছিল? উনি কি কোনো নাম বলেছেন? হ্যাঁ, মনে পড়েছে, উনি উইলিয়াম শব্দটা উচ্চারণ করেছিলেন। তবে আমার ঠিক মনে নেই উনি জুলিয়ান নাকি জুলিয়া বলেছিলেন। কিন্তু আমি যতদূর জানি আমাদের শিপিং লেক হর্নে জুলিয়া নামে কোনো মেয়ে বসবাস করে না। আমি তো মোটামুটি সকলের সাথেই পরিচিত। বুঝতেই তো পারছো আমাদের ছোট্ট জনপদ, মুখ পরিচিত সকলের সাথেই আছে আমার পরিচয়। আবার কথাটা থেমে গেল। বোঝা গেল এখন দুজনেই চিন্তার জগতে ডুব দিয়েছেন। অনেক কিছু ভাববার চেষ্টা করেন জাঞ্চ। জুলিয়ান নাকি জুলিয়া ঠিক মতো মনে পড়ছে না তার। চোখ বন্ধ করলেন তিনি। ওই তো সিঁড়ির ধারে শোয়ানো আছে রক্তাক্ত শরীরটা। জানলা দিয়ে যেটুকু আলো এসে পড়েছে তাতে কি এক অদ্ভুত অপচ্ছায়ার সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে সেখানে যেন হীরক দ্যুতি জ্বলে উঠেছে। মিস মার্পল শান্তভাবে উচ্চারণ করলেন, কোনো হিরেমণিমুক্ত? বাঞ্চ বললেন, হ্যাঁ, এবার বোধহয় আমরা আমাদের গল্পের সবচেয়ে উল্লেখযোগ্য অংশে পৌঁছে গিয়েছি। শুধু এই ব্যাপারটার জন্য আজ আমি হন্তদন্ত হয়ে তোমার কাছে ছুটে এসেছি। ইকলেসরা একটা ব্যাপার নিয়ে খুবই জোরাজোরি করছেন, সেটা হলো ওই মৃত মানুষটির কোট। যখন ডাক্তার ওনাকে পর্যবেক্ষণ করতে আসেন তখন আমরা কোটটা ওনার দেহ থেকে খুলে নিয়েছিলাম। কোটটা পুরোনো দিনের, দেখলেই বোঝা যায় অনেকবার পরিধান করা হচ্ছে। একবার শেষ অবস্থায় পৌঁছে গেছে। আমি বুঝতে পারছি না কেন ওনারা ওই কোটটির জন্য এত জোরাজোরি করছেন। শেষ পর্যন্ত কোটটি ফিরে পাওয়ার পর ওনাদের মুখে স্বস্তির অভিব্যক্তি ফুটে উঠেছিল। ওরা বলছিলেন এর সঙ্গে মৃত মানুষটির স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটা অত সহজ নয়। আমার মনে হয় কোটটির মধ্যে আসল রহস্য লুকিয়ে আছে। আমি উপরে উঠে গিয়ে কোটটি খুঁজছিলাম। যখন অনেক কষ্টে সেটি খুঁজে পেয়েছিলাম তখন সেটাকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি। আমার স্পষ্ট মনে আছে কোটটি পাওয়ার পরে ভদ্রলোকের সমস্ত চেহারাটা একটি স্বস্তির ভাব ফুটে উঠেছিল। আমি কোটটি দেওয়ার পর ওনার দিকে তাকিয়ে অবাক হয়ে গেছিলাম। আর একটা কথা তোমাকে না জানিয়ে পারছি না, হোটেল ডাইনিংয়ের ভেতর একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করেছি। আমি দেখেছিলাম লাইনের কিছুটা অংশ অন্য সুতো দিয়ে সেলাই করা হয়েছে, আর আমি সেখানে হাত দিয়ে দেখলাম একটা পুরো কাগজ রয়ে গেছে। আমি সাবধানে কাগজটা বাইরে বার করেছিলাম, তারপর আবার সুন্দরভাবে ওটা সেলাই করে দিই। এমন সুতো ব্যবহার করেছিলাম যাতে ওপর থেকে দেখলে কিছু বুঝতে পারে না দেয়। আমি ব্যাপারটা সম্পর্কে খুবই ওয়াকিবহাল ছিলাম। আমার মনে হয় এক্লেসটা হয়তো আমি কি করছি সেটা ধরে ফেলতে পারে, অথবা তাদের নজর এড়িয়ে যেতে পারে এটা। আমি তারপর কোটটা এনে ওদের হাতে তুলে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমার কাজের মেয়েটা কোটটা ধোপাখানায় নিয়ে যাবার জন্য তৈরি হয়েছিল, তাই আমার কিছুটা দেরি হয়ে গেছে। এবার মিস মার্পলের চোখের তারা ফুটে উঠল ঔৎসুক্যের চিহ্ন। তিনি বলেন, দেখি কাগজের টুকরোটা। মাস্টার হ্যান্ডব্যাগটি খুলেন। আমি কিন্তু এটা জুলিয়ানকে দেখাতে পারিনি। আসলে আমার কাজটা সে হয়তো খুব একটা সমর্থন করবে না। আমার উচিত ছিল কাগজের টুকরোটা এক্লেসের হাতে সমর্পণ করা, কিন্তু আমি এটা তোমার কাছে নিয়ে এসেছি। মিস মার্পল তাকালেন কাগজের টুকরোটা থেকে। তাহলে ক্লোক রুমের একটা টিকিট, বেডিংস্টন স্টেশন লেখা আছে। তার মানে উনি বেডিংস্টন স্টেশনের রিটার্ন টিকিট ওনার পকেটে রেখেছিলেন, তাই তো? বাঞ্চ মন্তব্য করলেন। এবার চার চোখের মিলন ঘটে গেল।
মিস মার্পল সাবধানে বললেন, তাহলে কোনো একটা কার্যকারণ পাওয়া গেল কি? বাঞ্চ, তুমি কি লন্ডনে আসার পথে তোমার কোনো অনুসরণকারীকে দেখেছিলে? আমার মনে হচ্ছে তোমাকে কেউ নিঃশব্দে অনুসরণ করেছে। এই কথাটা বাঞ্চ খুবই অবাক হয়ে গেলেন। তিনি বললেন, কি বলছো? আমি কি করেছি যে আমার প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখা হবে? মিস মার্পল বলে, আমার মনে হচ্ছে, আমার অনুমান বলতে পারো, আমার স্থির সিদ্ধান্ত, এই পৃথিবীর যখন তখন যে কোনো ঘটনা ঘটতে পারে, তাই আগে থেকে আমাদের সাবধান হওয়া উচিত। উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, তারপর বলেন, তুমি এখানে এসেছো এই খবরটা কি কেউ জানে? আমার মনে হয় তোমার এখন সেলসের ওখানেই যাওয়া উচিত, যেখানে গিয়ে তুমি কেনাকাটায় ব্যস্ত থাকো। আমিও তোমার সঙ্গে যেতে চাইছি, যেতে যেতে আমরা না হয় কথা বলবো। না, আমার এখন যাওয়াটা কি ঠিক হবে? মিস মার্পল বললেন, হ্যাঁ, তোমার সঙ্গে আমাকে যেতেই হবে। এই রহস্যটা আমার মনকেও ভাবিয়ে তুলেছে। দুই ভদ্রমহিলা প্রায় 1.5 ঘন্টা ধরে এখানে সেখানে ঘুরে বেড়ালেন। তারা নানা ধরনের জিনিসপত্র কিনে ফেললেন, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। এবার হ্যারাল্ড ব্যাগ নামে একটি অঞ্চলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে মনের আনন্দে মেতে উঠলেন খাদ্য অন্বেষণে। আহা, এত সুন্দর খাবার কি না চেখে থাকা যায়? হর্নের সঙ্গে আপেলটাও এবং স্টার্টার দুজনেরই অত্যন্ত প্রিয় পদ। মিস মার্পল বলার চেষ্টা করলেন, দেখো, এত সুন্দর পেস্টটা বলে আমি কখনো দেখিনি। দেখো, ডেডেন্সের বউয়ের নাম তো জোয়ান। আমার মনে হয় এটা জোয়ানের জন্য রাখতে হবে, তাহলেই বোধহয় আমাদের আশা পরিপূর্ণ হবে। বাঞ্চ কিশোরীর মতো আনন্দে মেতে উঠে বললেন, এই গ্লাস কস্টগুলো আমার খুবই দরকার ছিল, এত সহজে পাবো আমি ভাবতেই পারিনি। আমার মনে হয় যে কোনো ভদ্রমেলা উচিত এখানে এসে ওগুলো কিনে ফেলা। তাদের কথাবার্তা ছেদ পড়ে গেল। আসলে তখনই অ্যাপেল বাগে প্রবেশ করেছে এক তরুণী, যথেষ্ট আকর্ষণীয় চেহারা, তার ঠোঁটের অঞ্জনীর ছোঁয়া। সেখানে তাকালো অর্থহীন দৃষ্টিতে, তারপর ছুটে এলো তাদের টেবিলের দিকে। মিস মার্পলের উপস্থিতিতে খুশি হলো সে। মিস মার্পলের কোলের উপর একখানি খাম ছুড়ে দিল। অত্যন্ত দ্রুত হয়ে বলল, মিস, তুমি এখানে? মিস মার্পল বললেন, তোমাকে অনেক ধন্যবাদ গ্ল্যাডি, তোমাকে আমি সবসময় ধন্যবাদ জানাতে চাই। তুমি এত তৎপরতার সঙ্গে কাজগুলো করে ফেলো। এই শুনে গ্ল্যাডির গাল আর একটু বেশি লালিমায় রাঙা হলো। গ্ল্যাডি বলল, তোমার কথা জানতে পেরে নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করি। হেনরি আমাকে সবসময় বলে থাকে, মিস মার্পলের কাছ থেকে জীবনের সব সদ্গুণগুলো নিয়ে নেবার চেষ্টা করবে। মিস মার্পলকে সেবা করার মধ্যে আলাদা আনন্দ আছে, সে কথাই মেনে চলার চেষ্টা করি আমি, এতে আমার কোনো কৃতিত্ব নেই। মিস মার্পল গ্ল্যাডির দিকে তাকিয়ে বলে উঠলেন, তুমি সত্যি খুব উপকারী মেয়ে। তোমার মতো এত ভালো মেয়ে আমি জীবনে খুব কমই দেখেছি। যেমন ঝড়ের মতন এসেছিল গ্ল্যাডি, তেমনি চলে গেল। তখন ক্যাফেটেরিয়াতে রয়ে গেল তার উজ্জ্বল উপস্থিতির দিকগুলি। এবার মিস মার্পল এনভেলাপটা খুলে কিছু দেখার চেষ্টা করলেন। বাঞ্চের দিকে তুলে বললেন, তুমি কিন্তু এখানে সাবধানে পথ চলবে। আচ্ছা, এখন কি সেই সুদক্ষ ইন্সপেক্টর মেলচেস্টার কর্মরত অবস্থায় আছেন? আমার ঠিক মনে পড়ছে না। বাঞ্চ বললেন, আমিও জানি না, মনে হয় উনি এখনও সেখানে কাজ করছেন। মিস মার্পল বললেন, আচ্ছা, আমি দেখছি। আমার মনে হয় চিফ কনস্টেবলকে এখনই ফোন করা দরকার, তিনি বোধহয় এখন আমাকে মনে রেখেছেন। এবার বাঞ্চকে উঠে দাঁড়াতে হলো। বেটিংটনে আসবার পর বাঞ্চ লাগেজ অফিসে গেলেন। ওই ক্লোকরুম টিকিটটা আধিকারিকের হাতে তুলে দিলেন। কিছুক্ষণ পর একটি পুরনো সুটকেস সেখানে এসে গেল। সুটকেস নিয়ে তিনি শান্তভাবে প্ল্যাটফর্ম ধরে হাঁটতে শুরু করলেন। বাড়ি আসা পর্যন্ত কোনো ঘটনা ঘটল না। ট্রেন চিপিংলে খর্নের দিকে এগিয়ে যেতে থাকলো। বাঞ্চের হাতে ধরা আছে এই পুরনো সুটকেসটি। তিনি শান্ত মনে সুটকেস ধরে হেঁটে চলেছেন। হঠাৎ একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল। বাঞ্চ লক্ষ্যই করেনি যে আরেক ভদ্রলোক তাকে এইভাবে অনুসরণ করে আসছেন। হঠাৎ সেই ভদ্রলোক তার হাত থেকে সুটকেসটা ছিনিয়ে নিল, ভিড়ের মধ্যে পালাবার চেষ্টা করলো। মান চিৎকার করে উঠলেন, থামো থামো, ওই লোকটিকে থামান, ও আমার সুটকেস চুরি করেছে। গ্রাম্য স্টেশনে টিকিট কালেক্টররা যেমনটি হয়ে থাকেন, অত্যন্ত মন্দাক্রান্ত ছন্দে তাদের জীবনচক্র বাঁধা। তিনি বললেন, দেখছি এমনটি কখনো করা উচিত নয়, কিন্তু তারা চোয়ালের নিখুঁত একটা খুশির পাঞ্চ। তিনি আর এগোতেই পারলেন না। সুটকেসটা নিয়ে তিনি রুদ্ধশ্বাস স্টেশন থেকে বেরিয়ে গেল ওই দুর্বৃত্ত। সে অপেক্ষামান একটি গাড়িতে বসেল। তারপর সুটকেসটা মেনে হলো সে যেন বিশ্বজয় করেছে। পুলিশ কনস্টেবল আবেলের কণ্ঠ শোনা গেল। তাহলে কি ঘটনা ঘটেছে বলুন তো? বাস স্টেশন থেকে ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন। লোকটি আমার সুটকেস তুলে নিয়েছে, আমি ট্রেন থেকে সেটা নিয়ে নামছিলাম। লোকটি বলে, ননসেন্স, আমি জানি না এই ভদ্রমহিলা কী বলার চেষ্টা করছেন। এটা আমার সুটকেস, আমি ট্রেন থেকে এটা নিয়ে নেমে এসেছি। ওই লোকটা বাঞ্চের দিকে তাকালো, চোখের তারায় রাগ। পুলিশ কনস্টেবল অ্যাবেল কিছুই বুঝতে পারছেন না। মিসেস হারমান তার বিশেষ পরিচিত। এর আগে মিসেস হারমানের সঙ্গে পুলিশ কনস্টেবল অ্যাবেলের বিভিন্ন বিষয়ে কথাবার্তা হচ্ছে, বিশেষ করে কীভাবে ভালো সাজ দিয়ে গোলাপ ফুটবে সেই সম্পর্কে অ্যাবেলের অসীম কৌতূহল। পুলিশ কনস্টেবল অ্যাবেল বিব্রত সুরে বলেন, ম্যাডাম, এটি কি আপনার সুটকেস? বাঞ্চ বলেন, অবশ্যই। এবার আপনার কথা শুনি স্যার, এটা আমার সুটকেস, আমি জোরের সঙ্গে বলছি। লোকটা দীর্ঘদেহী, গায়ের রং ঈষৎ কালো, ভালো পোশাক পরিহিত, এমনভাবে কথা বলছে যেন কর্তৃত্বের ছাপ আছে। গাড়ি ফেতে বসেছিলেন এক ভদ্রমহিলা। এবার তার তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা গেল, এডুইন, আর দেরি করে লাভ কি? তুমি এখন এই সুটকেস নিয়ে এখানে এসো। আমি জানি না এই ভদ্রমহিলা সব কথা বলছেন কেন। এবার পুলিশ কনস্টেবল অ্যাবেলের দৃঢ় হওয়ার পাল। তিনি বলেন, ঠিক আছে, আমি ব্যাপারটা এখনই মীমাংসা করে দিচ্ছি ম্যাডাম। এটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি বলুন তো এর ভেতর কী আছে। বাঞ্চ একটু ইতস্তত না করে বলেন, জামা কাপড় আছে, একটা কোটও আছে যার কলারের রংটা ঈষৎ ময়লা হয়ে গেছে, দুটো উলেন জাম্পার আছে, একজোড়া জুতোও আছে। পুলিশ কনস্টেবল অ্যাবেল বলেন, ঠিক আছে, বেশ ভালোভাবে আপনি বলেছেন দেখছি। এবার তিনি অন্যদিকে ঘুরে বললেন, আপনি বলুন তো। ওই দীর্ঘদেহী পুরুষটি বলে উঠলেন, এর মধ্যে থিয়েটারের কস্টিউম আছে, থিয়েটারের জিনিসপত্র এখানে আছে, আমি এখানে এসেছি একটা অ্যামেচার থিয়েটারে অংশ নেব বলে। পুলিশ কনস্টেবল অ্যাবেল বলেন, ঠিক আছে স্যার, আমরা সুটকেস খুলে দেখি না কেন, দেখি ভেতরে কী আছে।
আমরা এখনই পুলিশ স্টেশনে যেতে পারি, তবে আপনার যদি খুব তাড়া থাকে তাহলে আমরা সুটকেসটা স্টেশনে নিয়ে যেতে পারি, সেখানে গিয়ে না হয় এটা খুলে ফেলবো। এবার এই ভদ্রলোকের অধৈর্য হবার পালা। তিনি বললেন, এই সুটকেসটা আমার নাম মস, এডুইন মস। পুলিশ কনস্টেবল হাতে ধরা সুটকেসটা নিয়ে স্টেশনে ফিরে গেলেন। তারপর বললেন, আমরা এখনই পার্সেল অফিসে যাব। টিকিট কালেক্টরকে তিনি বললেন, জর্জ, এই সুটকেসটা এখনই পার্সেল অফিসে নিয়ে চলো তো। পুলিশ কনস্টেবল অ্যাবেল ধীরে ধীরে হাঁটছেন। পার্সেল অফিসে সুটকেসটা পৌঁছে দেওয়া হলো। সুটকেসটার তালা বন্ধ হয়নি। বাঞ্চ এবং মিস্টার এডুইন মস দুপাশে দাঁড়িয়ে আছেন, একজন অন্যজনের দিকে অর্থহীনভাবে তাকিয়ে আছেন। পুলিশ কনস্টেবল, ঠিক আছে, বা সুটকেসটা খুলে ফেলা যাক। খুলে ফেলা হলো। আহা, সেখানে সুন্দরভাবে পাট করা একটা পুরোনো দিনের টুইট কোট রয়েছে, তার কলার রয়েছে, চোখে পড়লো দুটো মাফলার নিয়মিত পরার মতো একজোড়া চুটি। এবার পুলিশ কনস্টেবল অ্যাবেলের মুখে বুঝি বিশ্বজয়ের হাসি। তিনি বললেন, আপনার বর্ণনা অক্ষরে অক্ষরে মিশে গেছে। এবার মিস্টার এডুইন মস কী করবেন? তার কণ্ঠস্বরে একটা আশ্চর্য পরিবর্তন চোখে পড়লো। তিনি বলেন, আমি অত্যন্ত ক্ষমাপ্রার্থী, বিশ্বাস করুন আমি এই ব্যাপারটা কখনোই ঘটাতে চাইনি। কোথায় গেল আমার সুটকেসটা? আমি কিছুই বুঝতে পারছি না। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বললেন, আমার মনে হচ্ছে এক্ষুনি ছুটে যেতে হবে, আমার সুটকেসটা বোধহয় ট্রেনেই রয়ে গেছে। উনি ওনার হ্যাট ঠিক করতে করতে বাঞ্চের দিকে তাকিয়ে বললেন, আপনি আমাকে ক্ষমা করেছেন তো? অতি দ্রুত ভদ্রলোক পার্সেল অফিস থেকে চলে গেলেন। বাঞ্চ পুলিশ কনস্টেবল অ্যাবেলের কানে কানে বললেন, আপনি কি ছেড়ে দিলেন কেন? ওনাকে আটকে রাখা উচিত ছিল। অ্যাবেল কোনো কথা বললেন না। একটু বাদে তিনি বললেন, উনি বেশি দূর যেতে পারবেন না। এই ব্যাপারে আপনি আমার উপর অগাধ আস্থা রাখতে পারেন। ওর গতিবিধির ওপর আমার লোকেরা কড়া নজর রেখেছে। আশা করি আপনি ওর কথা আসল অর্থ বুঝতে পারবেন। বাঞ্চ স্বস্তি নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে ঠিক আছে। পুলিশ কনস্টেবল অ্যাবেল বললেন, ওই বৃদ্ধা ভদ্রমহিলা ফোন করে আমার সব কথা বলে দিয়েছেন। ওনার সাথে আমার অনেক দিনের পরিচয়, আমার সব কথা বলছি তো, দেখা গেল এবার ঘটনা কোন দিকে ঘুরে যায়। তবে মনে রাখবেন, আপনাকে কোনো ব্যাপারে চিন্তা করতে হবে না। আপনি আমার বুদ্ধিমত্তা এবং কার্যক্ষমতার উপর আস্থা রাখতে পারেন। আশা করি কাল সকালে আপনার ইন্সপেক্টরের সঙ্গে দেখা হয়ে যাবে। ইন্সপেক্টর অথবা সারাদিন, আজ রাতে ঘুমটা নষ্ট করবেন না। মিস মার্পলের পরিচিত ইন্সপেক্টর ক্যাডাব মাঞ্চকে অভিবাদন জানালেন। তার ঠোঁটের কোণে পুরনো বন্ধুত্বের উষ্ণ হাসির পরশ। তিনি বলেন, চিপিং লেক হর্নে আবার একটা অপরাধের ঘটনা ঘটে গেল। মিসেস হারমান, এখানে কি ব্যাপারটা নিয়ে তেমন উত্তেজনার সৃষ্টি হয়েছে? ভদ্রলোক এই কথাগুলো শুনে একটু রেগে গেলেন শ্রীমতী হারমান। আসলে কদিন ধরে তার স্নায়ুর উপর যে চাপ পড়েছে, রাগ দেখানোই স্বাভাবিক। তবুও নিজেকে শান্ত সংযত রেখে তিনি বলেন, আপনার উদ্দেশ্যটা ঠিকমতো বুঝতে পারছি না। আশা করি আমাকে প্রশ্ন করতে এসছেন, নাকি আপনি এই ব্যাপারটা সম্পর্কে সত্যি তদন্ত করতে চান? ইন্সপেক্টর বললেন, আমি প্রথমেই কয়েকটি কথা আপনাকে পরিষ্কারভাবে জানাতে চাইছি। আমি মিস্টার আর মিসেস এক্লেসের গল্প দিয়ে কাহিনীটা শুরু করব। আমরা কিছুদিনের জন্য তাদের উপর কড়া নজর রাখতে বাধ্য হয়েছি। তারা বিভিন্ন ধরনের ডাকাতি কাজের সঙ্গে যুক্ত, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আরেকটি বিষয়ের কথা পরিষ্কারভাবে বলতে চাই, শ্রীমতী এক্লেসের একজন ভাই আছে, তার নাম স্যান্ডবর্ন। সে বিদেশ থেকে সম্প্রতি ফিরে এসেছে, কিন্তু যে মানুষটিকে আপনার চার্চ প্রাঙ্গণে শুয়ে থাকতে, তিনি কিন্তু স্যান্ডবর্ন নন। ব্যাপারে আমি 100 ভাগ নিঃসন্দেহ। বাঞ্চ বললেন, আমি এ ব্যাপার আগেই অনুমান করেছিলাম। ওই ভদ্রলোকের নাম ওয়াল্টার, উইলিয়াম নয়। এটা আমি জোরের সঙ্গে বলছি। ইন্সপেক্টর ঘাড় নেড়ে বলেন, ঠিকই অনুমান করেছেন আমি। ওনার নাম ওয়াল্টার সেন্ট জন। ইনি ক্যারিংটন জেলখানা থেকে 48 ঘন্টা আগে পালিয়ে এসেছেন। এই কথাটা শুনে শ্রীমতী বাঞ্চ একটু অবাক হলেন বেশি। তিনি মনে মনে কিছু ভাববার চেষ্টা করলেন। তারপর বলে উঠলেন, তার মানে কি ওনাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে? সেই জন্য উনি একটা নিরাপদ স্থানের সন্ধান করছেন, যেখানে একবার ঢুকে পড়তে পারলে কেউ তার টিকিয়ে ছুতে পারবেন, এই তো? একটু বাদে শ্রীমতী বাঞ্চ প্রশ্ন করলেন, উনি কি কাজ করেছিলেন যার জন্য এই শাস্তি ভোগ করতে হচ্ছিল? এটা একটা মস্ত বড় গল্প। গলির মধ্যে দাঁড়ান জটিল অধ্যায় আছে। বছর আগে একজন ডান্সার একটি মিউজিক হলে নৃত্য প্রদর্শন করেছিল। আপনি কি কখনো তার নাম শুনেছেন? একসময় সে অ্যারেবিয়ান নাইট ডান্সে খুব নাম করেছিল। তার একটা বিখ্যাত উপস্থাপনা ছিল রত্নগুহায় আলাদিন। সেইভাবে যথেষ্ট অর্থবান হয়েছে। তবে নাচের ব্যাপারে সে খুব ভালো জানতো বলে আমার মনে হয় না। অবশ্য সবই আমার ব্যক্তিগত অনুমান, কিন্তু তার চেহারার মধ্যে এমন একটা যৌন মাদকতা ছিল, পুরুষ দর্শকরা তাকে দেখবার জন্য পাগল হয়ে যেত। তার শরীরের মধ্যে প্রাচ্যদেশীয় সৌন্দর্যের সাথে পাশ্চাত্য আধুনিকতার সংমিশ্রণ ঘটে গেছিল। এভাবে সে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এক এশীয় রাজপুরুষ তার প্রেমে পড়ে যায়। সে প্রেমিকাকে অসংখ্য জিনিস দিত, তার মধ্যে একটি হীরের নেকলেসের কথা উল্লেখ করতে হয়। এবার বাঞ্চ নিজের মনে বলতে থাকলেন, তার মানে একজন রাজা সেই বিখ্যাত হীরের মালিক তো? ইন্সপেক্টর ক্যাডাব একটু কেসে বললেন, না মিসেস হারমান, এই ব্যাপারটাকে আরও ভালোভাবে বুঝিয়ে বলা উচিত। ওই প্রেমের ঘটনা বেশি দিন ঘটতে পারেনি। কেন যেটা ভেঙে গেল তা আমি জানি, কিন্তু তাই বোধহয় দেখা দিল আরও কিছু বিশৃঙ্খলা। ওই নাচিয়ে মেয়েটির নাম জোবেইদা। অবশ্যই এটা তার বানানো নাম হতে পারে। মাঝে মধ্যে সে নেকলেসটা পরে চারধারে ঘুরে বেড়াত। আসলে সেই উপহারটাকে তার যৌবনের প্রশংসা হিসেবেই ধরে নিয়েছিল। শুধু তাই নয়, ভেঙে যাওয়া প্রেম কাহিনী অন্তরালে খলনায়কের আবির্ভাব। ভদ্রলোক সিনেমাতে চুটিয়ে অভিনয় করতে, সে মনিটরের উপর শারীরিক এবং মানসিক আধিপত্য বিস্তারের চেষ্টা করে। ইতিমধ্যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। নেকলেস হারিয়ে যায় নর্তকীর ড্রেসিং রুম থেকে। তখন সে থিয়েটারে ছিল। কেউ কেউ বলে এটা নাকি তারই ভয়ঙ্কর ষড়যন্ত্র। সে ইচ্ছে করে নেকলেসটা চোখের সামনে থেকে তুলে নিয়ে গেল, যাতে সেটার উপর চোর ডাকাতের নজর না পড়ে। আবার অনেকে বলল, এইভাবেই সে খবরের কাগজে পাতায় নিজের নাম ছাপতে চাইছে। অথবা এর অন্তরালে আরও কোনো কুরুচিকর উদ্দেশ্য থাকতে পারে। নেকলেসটা আর কখনো পাওয়া যায়নি, কিন্তু তদন্ত করে দেখা গেল একজনের নাম বেরিয়ে এসছে পুলিশের খাতা। সে ওয়াল্টার সেন্ট জন নামে পরিচিত।
এই লোকটির মোটামুটি পড়াশোনা আছে, সে যে কেনই অন্ধকার জগতে চলে গেল তা কে জানে। সে জুয়েলারি দোকানে কাজ করতো, এর পাশাপাশি আরও কিছু কাজ করতো যারা তো আমরা ঠিক মতো জানতে পারিনি। এর কয়েকটা ছোটোখাটো অপরাধ তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এটাই প্রমাণিত হলো নেকলেসটা তার হাত দিয়ে পাচার করা হয়েছে। সেই জন্য তাকে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা দিতে হয়। তার বিচার শুরু হয়, বিচারে দোষী সাব্যস্ত হতে জেলখানায় পাঠানো হয়েছে। জেলখানায় সে বেশি দিন থাকতে পারে। কীভাবে সে সকলের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল সেটা এখন আমরা জানি না। এই গল্পটা পড়াতে পড়াতে উত্তেজনা, বাঞ্চ বোঝায় নিঃশ্বাস বন্ধ করে শুনছিলেন। শেষ পর্যন্ত তিনি প্রশ্ন করতে বাধ্য হলেন, লোকটা এখানে এলো কেন? এই ব্যাপারটা সম্পর্কে আমার মনে একটা প্রশ্ন জেগে আছে। মিসেস শর্মার, আমি ঠিক কথাই বলছি। জেলখানাতে বেরিয়ে আসার পর সে দাবি ভেবে পাচ্ছিল না, কিন্তু তার গতিবিধি লন্ডন শহরে সীমাবদ্ধ ছিল। তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে চায়নি। এবার বৃদ্ধ রমণীর কাছে গিয়েছিল। ওনার নাম শ্রীমতী জ্যাকাস। উনি একসময় থিয়েটারে পোশাক সরবরাহ করতেন। ওই রমণী কিন্তু ভদ্রলোকের ব্যাপারে খুব বেশি কথা বলতে পারেনি। স্থানীয় বাসিন্দারা দেখছিল লোকটির হাতে একটি সুটকেস ছিল। বাঞ্চ বললেন, হ্যাঁ, মনে হচ্ছে এই সুটকেসটাই বোধহয় লোকটির বেডিংটন ক্লোকরুমে ফেলে আসে, তারপর সোজা এখানে চলে আসে। ইন্সপেক্টর গ্যাডাপ বলতে থাকেন, একসময় একলেস এবং যে লোকটি নিজেকে এডুইন মস বলে ঘোষণা করেছিল তাদের সন্ধান পাওয়া গেল। তারা এই সুটকেসটার ওপর তাদের অধিকার প্রমাণ করতে চাইল। ওই লোকটার সঙ্গে তাদের দেখা হয়ে যায় বাসের মধ্যে। তারা বোধহয় গাড়িতে করে বাসটিকে অনুসরণ করতে থাকে। অনুসরণে ফল খুব একটা ভালো হয়নি। বাস থেকে শয়তান লোকটি নেমে আসে। বাঞ্চ প্রশ্ন করেন, তখনই তাকে হত্যা করা হয়েছে, তাই তো? ক্যাডা বললেন, আপনি ঠিকই অনুমান করেছেন ম্যাডাম, আপনার বুদ্ধির তারিফ না করে পারছি না। খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, একলেসের রিভলভার থেকে। কিন্তু মস্কি এই কাজে অংশ নিয়েছিল এ ব্যাপারে আমি খুব একটা সুনিশ্চিত নই। মিসেস সালমান, আমার একটা ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাইছি। ওয়াল্টার সেন্ট জন যে সুটকেসটা জমা দিয়েছে সেটা এখন কোথায় আছে? বাঞ্চ বলতে চেষ্টা করলেন, আমার মনে হয় আনজেনের কাছেই সেটা রয়ে গেছে। অর্থাৎ আমি মিস মার্পলের নাম বলতে চাইছি। এটা ছিল মিস মার্পলের একটা পরিকল্পনা। মিস মার্পল তার এক কাছের মেয়েকে বেডিংটন স্টেশনের ক্লোকরুমে পাঠিয়ে দিয়েছিল। সেখানে সে সুটকেস দিয়ে দেয়। আমরা টিকিট বিনিময় করে নিই। মিস মার্পল অনুমান করেছেন আমার থেকে সুটকেসটা ছিনকেই হতে পারে। বুঝতে পারছি কত বিচক্ষণ তিনি। যদি এভাবে আগে থাকতে পরিকল্পনা না করা হতো তাহলে আসল সুটকেসটা আমি কখনোই পেতাম না। এই কথা শুনে ইন্সপেক্টর ক্যাডাপ খুব অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তাহলে আমাদের এখন লন্ডনে যেতে হবে, তার সাথে দেখা করার জন্য। আপনি কি আমার সঙ্গে যাবেন মিসেস শারমান? মানুষ বললেন, ঠিক আছে, আমি এখনই তৈরি হচ্ছি। ব্যাপারটা আমার ভাবতে বড্ড ভালো লাগছে। গতকাল আমার দাঁতের যন্ত্রণা শুরু হয়েছিল। ভেবেছিলাম লন্ডনের শহরে গিয়ে ডেন্টিস্টের শরণাপন্ন হব। ইন্সপেক্টর ক্যাডাপ বলেন, আমার পরম সৌভাগ্য। মিস মার্পল প্রথমে ইন্সপেক্টর ক্যাডাপের মুখের দিকে তাকালেন। তারপর বাঞ্চ হারমানে উদ্বিগ্ন মুখমণ্ডলের ছবি তার চোখের পর্দা ফুটে উঠল। টেবিলের উপর সুটকেসটা পড়েছিল। মিস মার্পল বললেন, আমি কিন্তু এখন ওটা খুলিনি। খোলাটা আমার পক্ষে উচিত হবে না, তবে আমি অপেক্ষা করছি আপনার আসার জন্য। তিনি বলে উঠলেন, এই সুটকেসটা কিন্তু বন্ধ করা আছে। তার ঠোঁটে ফুটে আছে ভিক্টোরিয়া যুগের দুষ্টুমি তথা হাসির টুকরো। ইন্সপেক্টর জানতে চাইলে ভেতর কি থাকতে পারে বললেন আপনার অনুমান মিস মার্পল? মিস মার্পল, আপনি তো জানেন আমি খুব ভালো অনুমান করতে পারি। আসলে আমার অনেক সময় আমার অনুমান আর বাস্তব মিশে একা হয়ে যায়। ওর ভেতরে জবেই দাস থিয়েটারে পোশাক আছে। আপনি কি নেবেন ইন্সপেক্টর? কিছু একটা খেতে তো হবে। আমরা সব শরবত খেতে পারি কি? সকলে মিলে খেতে শুরু করলেন। জানলা দিয়ে সূর্যের আলো ঘরের ভেতর ঢুকে পড়েছে। মনে হচ্ছে সেখানে যেন হাজার রত্নের উজ্জ্বল উদ্ধার। কখনো সেটা লালাভ কামনায় ভরিয়ে তুলেছে পরিবেশ, কখনো নীলিমার আলিঙ্গন, কখনো সমুদ্রের শিবানীর তারণ্য, আবার কখনো কমলার গৈরিক আবেদন। মিস মার্পল বললেন, আলাদিনের গুহায় এসব রত্নরাজিকে নিজেকে সাজিয়ে নিয়ে মেয়েটি নেচে উঠত। পুরুষ দর্শকের মনে তৈরি হতো এক বিভ্রম। ঘর থেকে তারা বেরিয়ে আসতে পারত না। ইন্সপেক্টর ক্যাডাপ বলে, আপনি সত্যি বলছেন? শুধুমাত্র এই কারণে কি একজন লোককে হত্যা করা উচিত? মিস মার্পল চিন্তার ছলে মুখে বলেন, আমার মনে হয় মহিলা খুবই বুদ্ধিমতী। কিন্তু সে কি মারা গেছে? ইন্সপেক্টর, আপনি কি বলছেন? হ্যাঁ, 3 বছর আগে তার মৃত্যু হয়েছে। মিস মার্পল বলে, অত্যন্ত মূল্যবান নেকলেসটি কার? তার ব্যক্তিগত সম্পত্তি। যদি তার থেকে পাথরগুলো বের করে নেওয়া হয়, থিয়েটার কনস্টেবল লাগিয়ে দেওয়া হয়, তাহলে কী হবে? তাহলে কি মায়াবী বিভ্রমের সৃষ্টি হবে? আর যদি কেউ একটা নকল নেকলেস তৈরি করে, নেকলেসটা যদি কখনো হারিয়ে যাবে? না, এই নেকলেসটা হয়তো কখনো হাত বদলে বাজারে আসবে না, কারণ চোরটা বুঝতেই পারবে না তারপর বসানো পাথর বা হিরের টুকরোগুলো একেবারে নকল। বাঞ্চ বললেন, এখানে এনভেলাপটা আছে। এনভেলাপের মধ্যে থেকে উজ্জ্বল বিচ্ছিরিত আলোর বর্ণধারা স্নাত রত্নরাজির টুকরোগুলো বেরিয়ে এলো। ইন্সপেক্টর ক্যাডাপ এটি বাঞ্চের কাছ থেকে গ্রহণ করলেন। তারপর 2টি কাগজ সেখান থেকে বের করে আনেন। তাতে লেখা আছে ওয়াল্টার এডমান্ড সেন্ট জন অ্যান্ড মেরি মসের মধ্যে বিয়ের ঘোষণাপত্র। তার মানে এটাই হলো জোবেইদা আসল নাম। তার মানে ওরা বিবাহিত স্বামী স্ত্রী, তাই তো? বাঞ্চ জিজ্ঞাসা করলেন, তাহলে ব্যাপারটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। কাগজটা কি আছে? এটি কন্যা সন্তানের জন্ম শংসাপত্র, যার নাম জুয়েল। বাঞ্চ চিৎকার করেছে, জুয়েল! চিপিং লেখনে আমি নামটা প্রথম শুনেছিলাম। তার মানে এই মৃতার্থ ভদ্রলোকটি শব্দটি উচ্চারণ করার চেষ্টা করেছে। জুয়েল রাভার নামটি শুনেছি। কটেজে আমি জুয়েলের দেখা পেয়েছি। সেখানে জুয়েল সকলের মধ্যে দিন কাটিয়েছিল, হ্যাঁ মনে আছে। তবে ওখানে তাকে জিল নামে ডাকা হতো। মিসেস মান্ডির কথা মনে পড়ল। 1 সপ্তাহ আগে তার সাথে আমার দেখা হয়েছে। তার ইনফরমাইতে এসেছিল জিলের একটি ভালো নামের সন্ধান করতে। আমার মনে হয় জেলখানায় বসে হয়তো বাবার এই কানে এই সংবাদ পৌঁছে গিয়েছে।
তাই বোধহয় সে জেলখানার দুয়ার ভেঙে বাইরে আসার চেষ্টা করেছিল, আর পুরনো ড্রেসারের কাছ থেকে সুটকেসটা নিয়ে আসে, অথবা সুটকেসটা হয়তো বা তার স্ত্রী ফেলে গিয়েছিল। আমার মনে হয় সত্যি সত্যি ওই বহু মূল্যবান রত্নরাজি তার মায়ের হয়ে থাকে, তাহলে সেগুলো বিক্রি করে দেওয়া উচিত। সেই টাকায় মেয়েটির ভালোভাবে বেড়ে ওঠার সাহায্য করা উচিত। আমার অনেক কথাই মনে পড়ছে মিসেস হারমন, কিন্তু সেগুলো সত্যি সত্যি এখানে আছে কি? মিস মাপল হাসি মুখে বলে উঠলেন, হ্যাঁ, এখানে সব কিছু নিরাপদে গচ্ছিত আছে। রেভারেন্ড জুলিয়ান হারমনকে এখন আবার তার আগের অবস্থানে দেখা গেল। তিনি তার স্ত্রীকে স্নেহ এবং সন্তুষ্টিভর আচরণের মাধ্যমে অভিনন্দিত করবেন। তারপর বলেন, তুমি যে ফিরে এসেছো, এতে যে আমি কত খুশি হয়েছে তোমাকে কি করে বোঝাবো। শ্রীমতী বার্ট চেষ্টা করেন সব কিছু ভালো করে করতে। সে আপনাকে মাছের কেক খাইয়েছে, লাঞ্চের খাওয়াটা খুব একটা খারাপ হয়নি, কিন্তু তোমার মতো রান্না সে কী করতে পারে? বাধ্য হয়ে আমি খাবার টুকরোগুলো টিগলারকে দিয়েছি। টিগলার? মান চিৎকার করে উঠলেন, তার মানে মোটা সোটা বেড়ালটি, যেটা এখানে সেখানে ঘুরে বেড়ায় খাবারের জন্য? বলে তো টিগলারের ভাগ্য ভালো করতে হয়, মনে আসে বোধহয় খেয়ে খেয়ে একটু মুটিয়ে যাবে। দাঁতের ব্যথাটা কেমন আছে প্রিয়তমা? তুমি কি ডেন্টিস্টের শরণাপন্ন হওয়ার সুযোগ পেয়েছিলে? মান বললেন, এখন আর দাঁতের যন্ত্রণা তেমনভাবে আঘাত করছে না। আমি আরও একবার আঞ্জনের সঙ্গে দেখা করতে যাব। জুলিয়ান বলল, তিনি এখনও ভালো আছেন আশা করি? আজ বলে, হ্যাঁ, তিনি কখনো খারাপ থাকেন না। পরদিন সকালে ক্রিসেন্টের মাফতে বাঁধ চারটের দিকে এগিয়ে চলেছেন। সূর্যকে আবার পুরো দিগন্ত দেখা গেল। পাঁচের মনে হলো তার চারপাশে এখন হাজার হীরকের বর্ণচ্ছটা ছড়িয়ে পড়েছে। নিঃশ্বাস নিতে বড্ড ভালো লাগছে তার। তিনি ভাবলেন, এখন আকাশের দিকে দুহাত তুলে ওই নবজাতিকা মেয়েটির জন্য প্রার্থনা করা উচিত। তিনি মনে মনে বললেন, হে ঈশ্বর, এই মেয়েটি যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে। আমাকে অনেকটা পথ এখনো হাঁটতে হবে তাকে সাহায্য করার জন্য। তিনি ধীরে ধীরে চার্চে এসে পৌঁছে গেলেন। বেশ কিছুটা সময় কাটালেন ঈশ্বরের সামনে নতজানু অবস্থায়। মনে হলো গত দুটি দিনের স্মৃতি তার মনের আকাশ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। এখন তাকে নতুন উদ্যমে আবার জেগে উঠতে হবে। জেগে উঠবে তারা শুধু এই নবজাতিকা মেয়েটিকে মানুষ করার জন্য।